মেয়ে, তুমি কি দুঃখ চেনো? আফসানা আশা। করবা। আমার মা একবার আমাকে চাচির কাছে রেখে ঢাকায় গেল। বলল, উঠতি বয়স, মেয়েটাকে একটু দেখো। আব্বার কর্মস্থল ঢাকায়। একা থাকেন। আমরা থাকি মফস্বলে। আব্বা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। দেখাশোনা করার কেউ ছিল না। মাকেই যেতে হল। আমি ক্লাস 10-এ। প্রিটেস্ট পরীক্ষা চলছিল। আমাকে সাথে নেওয়ার উপায় ছিল না। আমাদের বাড়িটা বাজারের কাছে। রাস্তা দিয়ে বিভিন্ন বয়সের লোকের অবাধ যাতায়াত। বখাটেদের আড্ডাও বটে। মা বেশ টেনশনে ছিল। ছোট চাচি মাকে আশ্বস্ত করে বলল, টেনশনের কিছু নেই। এইসব ছেলেপেলেরা শুধু ভালো চেহারার মেয়ে দেখলেই বিরক্ত করে। আমাদের রুমকির দিকে ওরা ফিরেও তাকাবে না। না, চাচির মানসিকতার প্রমাণ দিতে আসিনি। আমি শুধু তার কথার নিক্তি বাটখারায় আমার চেহারাটা মেপে দিলাম। এহেন সুরত নিয়ে আমি প্রেমে পড়ে গেলাম নিয়ন ভাইয়ের। রোসো, এই নিয়ন ভাইয়ের পরিচয়টা দিই। কোরিয়ান সিনেমায় যে নায়কগুলোর প্রেমে পড়ে তোমরা হরহামেশাই মরে যেতে চাও, নিয়ন ভাই দেখতে ঠিক তেমনই। সেই রকম লম্বা আর তুষারস্নিগ্ধ গায়ের রং। ফিনিফিনে রেশমের মতো চুলগুলো সেই হার্টথ্রব নায়কদের মতোই তার কপাল ঢেকে দেয়। আরেকটা পরিচয় আছে ওর, যেটা খুব গুরুত্বপূর্ণ। ও আমার চাচতো বোন আরশি আপুর দেবর। আরশি আপু মোটামুটি ধরনের সুন্দরী। চৌধুরী বাড়ি থেকে ওর বিয়ের প্রস্তাব আসাতে আমাদের চোখ কপালে উঠেছিল। চৌধুরীরা ভূতপূর্ব জমিদার। কুশিয়ারার পার ঘেঁষে বিস্তীর্ণ জমিদারি ওদের। জমিদারি প্রথা উঠে গেলেও সম্পদ আর প্রতিপত্তি রয়েই গেছে ওদের। মেয়ে দেখতে এলো যখন, সেই তখনই এলাহি কারবার। গাড়ির মিছিল এসে থেমেছিল আমাদের চৌহদ্দিতে। আমরা খুব ভয়ে ছিলাম, ওদের কোনো ভুল হলো কিনা মেয়ে পছন্দ করতে। হয় না, এক মেয়ে পছন্দ করে ভুল ঠিকানায় গিয়ে অন্য মেয়ে বউ করে নিয়ে এসেছে। তারপর আমরা ভয়ে ভয়ে থাকলাম, বিয়েতে কেউ ভাঙানি দেয় কিনা। আমাদের ঠিক পাশেই কুখ্যাত মাইমুনা কুটনির বসবাস। মাইমুনা কুটনিকে চিনেছেন তো? ওই যে, সোনার মদিনা। বিষাদ সিন্ধু বইয়ের মাইমুনা কুটনি, যার প্ররোচনায় পড়ে পত্নী জায়দা বিষ দিয়েছিল স্বামী ইমাম হাসানকে, সেই। আমাদের পাড়ার কুটনি বুড়ি হল মালেকা দাদি। এক পা বুড়ির কবরে, কিন্তু শয়তানি ওর শিরায় শিরায়। এই গ্রামে এমন কোনো মেয়ে নেই যার বিয়েতে ও বাগলা দেয়নি, অহেতুক ঝামেলা পাকায়নি। আমাদের প্রিয় জনি আপু, টলটলে দিঘির মতো একটা মেয়ে। কোন ছোটবেলায় একবার বিয়ে হয়েছিল ওর, বর সে লোকটা, সেই ছোটবেলাতেই টাইফয়েডে দুনিয়া ছেড়েছিল। অনেক বছর চেষ্টায় ওর বিয়ের সম্বন্ধ জুড়েছিল। মিনাল চাচা আগের বিয়ের কথাটা চেপে গিয়েছিলেন এই পক্ষের কাছে। চাপবেনি না কেন, ওই বিয়ের কোনো দাম আছে এখন আর? এই কুটনি বুড়ির সইল না। বরযাত্রীর গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে রাস্তা জুড়ে, সেগুলোরই এক ঘুপচিতে বরের এক বোনের কানে সেই বিয়ের কথা বলে দিল। কথা রাষ্ট্র হতে দেরি হল না, লঙ্কাকাণ্ড বাঁধতেও সময় নিল না। বিয়েটা একরকম ভেস্তে যায়ই। কিন্তু বর মানুষটি ভীষণ ভালো ছিল। বলল, বউ না নিয়ে ও ফিরবে না। আবার আসর বসল, বিয়ে হল, মালেকা দাদির নাকের পর দিয়ে শ্বশুর ঘরে গেল জনি আপু। কিন্তু অমন সুদিন তো প্রতিদিন আসে না। সবার বড় জনি আপুর বরের মতো হয় না। তাই, কয়েকটা দিন আমরা পালা করে পাহারায় রাখলাম কুটনিটাকে। তারপরও যেন বাড়ির লোকের শঙ্কা কাটে না। আরশি আপুর সাথে বিয়ে পাকা করে ওরা যদি আমাদের অন্য কোনো বোনকে পছন্দ করে ফেলে। রূপা আপু, নাজু, সীমানা তো ডাকসাইটে সুন্দরী। ওদেরকে রেখে আরশিকেই কেন পছন্দ করল ওরা? আরশি আপু আর রাজন ভাইয়ের তো কোনো গল্পও নেই, মানে প্রেমপ্রেম নেই ওদের। ক্লাসিক্যাল এক্সাম্পল অফ অ্যারেঞ্জ ম্যারেজ। মধ্যম সুন্দরী আরশি আপু চৌধুরী বাড়ির বউ হবে, এ যেন আমরাই বিশ্বাস করতে পারছিলাম না। সবদিকে নিরাপদ থাকতে আমাকেই বেছে নেওয়া হলো, ফিরানিতে আরশি আপুর সঙ্গী হতে। এই যে সাতক্ষণ রামায়ণ খুলে বসলাম,
এবারে তার উদ্দেশ্য পরিষ্কার হল তো। মা আমাকে ননির পুতুল করে বড় করেছে, ছোট পাখির ছানাটি হয়ে মা পাখির ডানার নিচে লুকিয়ে রাখত আমাকে। অচেনা লোকের বাড়িতে আমার খুব সংকোচ হচ্ছিল। একলা ঘুমাতে দিয়েছিল। ঘুম আসছিল না। খিদে পেয়ে গেল হঠাৎ। যেমন তেমন খিদে নয়লা, না খেতে পেয়ে মরে যাব এমন খিদে। রুম থেকে বেরিয়ে এসে দেখি কোথাও কেউ নেই। বাতি টাতি নিভিয়ে শুনশান অট্টালিকা। শুধু কে একজন টিভি রুমে অল্প সাউন্ডে খেলা দেখছে। আমি গিয়ে বসলাম। খানিক বাদে বললাম, বিস্কিট টিস্কিট কিছু পাওয়া যাবে? ওটা ছিল নিয়ন ভাই। বিয়ের এইসব প্রোগ্রামে কয়েকবার দেখেছি ওকে। CIA নাই। ও বললা, খিদে লেগেছে? আমারও লেগেছে। অন্যদিন খাবার বানানো থাকে আমার জন্য। আজকে দেখছি না। সবাই বিয়ে নিয়ে ব্যস্ত। ইনস্ট্যান্ট নুডলস খাবে? আমি মাথা নাড়লাম। ও টিভির থেকে মুখ না সরিয়েই বলল, তাহলে কিচেনে যাও। আমাকে এক বোল দিয়ে যেও। আমি দ্বিধায় পড়লাম। তোমাদের কিচেন কোথায় সেটাই তো আমি জানি না। ওই দরজা দিয়ে বের হও, টার্ন লেফট, গো স্ট্রেট, ইউ উইল ফাইন্ড ইট অ্যাট দ্য এন্ড। লাইটের সুইচ বাইরে। খুব এক্সাইটিং ম্যাচ নিশ্চয়ই। ও টিভির বাইরে তাকাতেই পারছে না। আরশি আপুকে আংটি পরাতে যেদিন এবাড়ি থেকে লোক গেল, কারেন্ট চলে গেলে আমি তালপাতার পাখা দিয়ে বাতাস করেছিলাম। সেদিন ওরা আমাদের মেহমান ছিল, এখন তো আমি এই বাড়ির মেহমান। পুরো বংশের সম্মান রক্ষার দায় আমার কাঁধে বর্তাল। খিদেটিদে উড়ে গেল। চুপচাপ ঘরে এসে শুয়ে পড়লাম। আধা ঘণ্টা পরে দরজায় নক পড়ল। নিয়ন ভাই এসেছে। ধোয়া ওঠা এক বাটি নুডলস আর কাঁটাচামচ আমার হাতে ধরিয়ে দিয়ে দিল। বললা, রুমঝুম, তুমি তো দুষ্টু আছো। বিয়েবাড়ির ডামাডোলে আর তেমন একটা কথাবার্তা হল না, কিন্তু আমার কিশোরী মনে বিরাট ছাপ ফেলে গেল। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আমি মানুষটাকে উথাল পাথাল পছন্দ করে ফেললাম। একদিন শুনলাম, গ্রাজুয়েশন করতে যুক্তরাজ্য চলে যাচ্ছে নিয়ন ভাই। অন্তত এক দেশে তো ছিলাম। আমার বুক ফেটে কান্না পেল। গোয়েন্দাগিরি করে বড়চাচির মোবাইল থেকে নিয়ন ভাইয়ের ফোন নম্বর জোগাড় করলাম। ভীষণ দুঃসাহস দেখিয়ে এক রাতে ফোন করে বসলাম। ওই প্রান্তে যখন ফোন রিসিভ হল, আমি কোনো কথাই বলতে পারলাম না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদলাম। 2 মিনিট পরে নিয়ন ভাই বলল, তুমি চাও আমি না যাই? আমি উত্তর দিলাম না। কথা বললেই তো ধরা পড়ে যাব। সে জেনে যাবে আমি কে। নিয়ন ভাই বলল, আমি কয়েক বছর পরেই ফিরে আসব। আমার জন্য অপেক্ষা করে থেকো কিন্তু। আমি তোমার কাছে ফিরব, প্রমিজ। কাঁদতে কাঁদতে হেসে ফেললাম আমি। সে তো চেনেইনি আমাকে। এই সিম কার্ড তো রেজিস্ট্রেশন ছাড়াই চোরাইভাবে কেনা। কাকে না কাকে কথা দিল। এই প্রতিজ্ঞা রাখবে কিভাবে? তারপর অনেক কিছু ঘটে গেল। আব্বু মারা গেল। কেবল এসএসসি দিয়েছি। সংসারটা আমার ঘাড়ে এসে পড়ল। উপায়ান্তর না পেয়ে আমি গার্মেন্টসে চাকরি নিলাম। সাধারণ মেশিন অপারেটর। ন্যূনতম বেতন। ওভারটাইম করি। কোনোদিন নাইটও করি। বাড়ি ফিরে মোষের মতো ঘুমাই। 2 বছর হল বাড়ির সামনের দিকে একটা দর্জির দোকান খুলেছি। মায়ের পুরনো মেশিনটা দিয়ে শুরু করেছিলাম। এখন 2টো মেশিন আছে। মা আর আমি কাজ করি। সাধারণ কাজগুলো মাই করে। আমি সেলাই কোর্স করেছিলাম। ডিজাইনার কাজগুলো আমি করি। গার্মেন্টস ছুটির পরে আর শুক্রবার শুক্রবার নাকমুখ গুজে কাজ করি। আমার জীবন বলে আর কিছু থাকল না। নিয়ন ভাইকে আমি ভুলেই গেলাম। সে সামার ভ্যাকেশনে দেশে আসে, আমি আমার ব্যস্ত জীবনে সেসবের কোনো খোঁজ নেওয়ারই ফুরসত পেলাম না। মাঝে মাঝে মা বিদেশি চকলেট ধরিয়ে দিতে দিতে বলে, আরশির দেবর এসেছিল বাড়িতে। সবার জন্য চকলেট এনেছে। আমি শুনি। আমার মনে কিছু হয় না।
আমি খুব ক্লান্ত, পাশ ফিরে ঘুমিয়ে পড়ি। তারপর একদিন শুনতে পেলাম, চৌধুরী বাড়ি থেকে আবার আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসবে নাকি। মা বললা আরশির দেবরের জন্য মনে হয় সীমানাকে নিতে চেয়েছে। আরশি আর আরশির মা চায় না। শুনলাম বলতেছে, এক বাড়িতে দুই বোন দেওয়া ঠিক না। ওদিকে লাগলে এদিকে মন খারাপ, এদিকে মন কষাকষি হলে ওদিকেও যুদ্ধ শুরু হয়ে যাবে। তোর বড়চাচির ভাবনাটা সঠিকই লাগছে। কিন্তু আসলে নারাজি হওয়ার কারণ এইটা না। আসলে চৌধুরী বাড়িতে বিয়ে হওয়ায় আরশির অনেক দাম হইছে না। ও চায় না সীমানা আরও সমান সমান হয়ে যাক। পরের দিন সকালে কাজে যেতে হবে। সামান্য বিরক্ত হয়ে বললাম, দুনিয়ার সব কথা আমাকেই বলতে হবে তোমার? ঘুমাতে দাও, বাতি নেভাও। না ঘুমালে সকালে খুব মাথা ব্যথা করে। আমি অসুস্থ হলে তোমাদের পেট চলবে না। মা লাইট অফ করে দিয়ে আমার মাথার কাছে এসে বসল। নারকেল তেলের বোতল খুলে গেল, ঘ্রাণ পেলাম। আমার মাথায় সিথি করে দিয়ে তেল ঘষতে লাগল মা। ফিসফিস করে বলল, তুই ঘুমা। আমি আরামে চোখ বন্ধ করে ফেললাম। মা নরম গলায় বলল, শাফিনের মাকে আসতে বলবো ভাবছি। উল্টো দিকের বাড়িতে থাকে। দিনে 14 বার আসছে যাচ্ছে। বিশেষ করে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে নাকি? তোদের ওই বিয়ের কথাটা বলবো ভাবছি। আব্বু আর রুহুল আঙ্কেলের মধ্যে আমাদের বিয়ে নিয়ে কথা হয়েছিল। আব্বু অসুস্থ হলে বন্ধুর কাছ থেকে পাকা কথা আদায় করেছিলেন। সবাই জানে আমার সাথে শাফিনের বিয়ে হবে। কিন্তু শাফিনদের দিক থেকে কখনো কথা ওঠেনি। আমি বললাম, এতদিন সেটা মনে রেখেছে ওরা? সেটাই জানতে চাইব। তোর বাপের শেষ ইচ্ছা ছিল। ওরা ফিরাবে কিভাবে? গুনাহ হবে না? এই শুক্রবারে আসতে বলি ওদেরকে। হুমা আমি ঘুমিয়ে গেলাম। সকালে বের হব, মায়ের সাথে এক পশলা উত্তপ্ত বাক্যবিনিময় হয়ে গেল। ঠিক বেরুবার মুখেই বলল, বাজার টাজার করার সময় কি পাবি? কিসের বাজার? মাসের শুরুতে চাল, ডাল, তেল কিনে দিই। কাশেম চাচার মুদি দোকানে বাকির খাতা খোলা আছে, যখন তখন সওদা আনতে পারো। না, একটু মাছ মাংস। শাফিনের মাকে দাওয়াত করলে একটু ভালো মন্দ খাওয়ানো তো লাগে। বুধবার ছুটি নিতে পারবি? হ্যাঁ, পারবো না কেন? তোমার বাপের গার্মেন্টস তো। এভাবে বলিস কেন? বলাবা না। হাজিরা কাটে সেটা তুমি জানো না? 103 জ্বর নিয়েও আমি কাজে গেছি, সেটা তুমি ভুলে গেছ? আমি সারামাস হাড়ভাঙা পরিশ্রম করি, মা। মায়ের মুখটা মলিন হয়ে গেল। অপরাধবোধে ভুগতে ভুগতে মহিলার শরীরে আর কিছু অবশিষ্ট নেই। মৃদুকণ্ঠে বলল, তাহলে কিছু টাকা দিয়ে যা। আমি কাউকে ধরেটরে বাজার করিয়ে আনি। আমি হাত দিয়ে মায়ের আলমারি দেখিয়ে দিলাম। মাসের মাঝখানে আমি টাকা পাবো কোথায়? যাতায়াত ভাড়া বাদে সবটাই তো তোমাকে দিয়ে দিই। ওই যে বাক্সে পুরে রেখেছ, ওখান থেকে নেও। শান্তশিষ্ট মহিলার আসল চেহারা বেরিয়ে এলো। তেতে উঠে বলল, ওই টাকার দিকে তোর নজর কেন? কতবার বলেছি, এর মধ্যে যদি না আমি মরে যাই, ওই টাকায় হাত দিবি না। আমি জানি, ওই টাকা আমার বিয়ে খরচ। যৎসামান্য টাকা মিলেছিল আব্বার অফিস থেকে। তার থেকে কিছু সময়ে অসময়ে খরচও হয়ে গেছে। বাকিটা যক্ষের ধনের মতো আগলে রেখেছে মা। সংসারের জন্য আমাকে নিঃশেষ হতে দেখতে তার বিরাট আপত্তি। নিরুপায় বলেই মেনে নেন। পরপর 3টে বোন আমার, ঝুমকি, চৈতি আর নীলা। ঝুমের নাম আমার সাথে মিলিয়ে রাখার পরে আবার মেয়ে হলে মিল বাদ দেওয়া হয়। ওর নাম রাখা হয় চৈতি। ঝুম এবারে এইচএসসি দেবে, চৈতি এসএসসি। আর ছুটকিটা ক্লাস 8-এ। 1 বছরেই 3টে পাবলিক পরীক্ষায় বসবে 3 জন। স্কুল কলেজ, কোচিং, প্রাইভেট,
বই খাতা কেনার খরচ যেন পাহাড়ের সমান। তার নিচে পিষ্ট হচ্ছি আমি। ঝুম দুটো টিউশনি করত। নিজের খরচ নিজেই চালিয়ে নিচ্ছিল। পড়া নষ্ট হচ্ছিল বলে আমি মানা করেছি। এই বছরটা গেলে আমার মাথা থেকে অর্ধেক চাপ নেমে যাবে। মাকে বললাম, আচ্ছা, দেখব। ওই বড় অর্ডারটার ডেলিভারি আছে আজ। অনেকগুলো টাকা পাওয়ার কথা। মা আশ্বস্ত হল। পরক্ষণেই চেঁচিয়ে উঠল, তুই ভাতের প্লেটে হাতও দিসনি, রুম কি? আমি অসহায় গলায় বললাম, সকালে ভাত খেতে ভালো লাগে না, মা। আমি যাওয়ার সময় একটা বনরুটি কিনে খেতে খেতে যাব। কতবার শিখিয়েছি, রাস্তায় দাঁড়িয়ে খেতে নেই। ঘর থেকেই খেয়ে যাবি। মা ভাতের প্লেট টেনে নিয়েছে। লোকমা বানিয়ে আমার মুখে দিতে দিতে বলল, ভাত পেটে থাকে। সেই কখন লাঞ্চ হবে? পেট পুড়ে খেয়ে গেলে বল থাকবে। ভাতের ভেতর মাংসের স্বাদ পেলাম। বিস্মিত গলায় জানতে চাইলাম, মাংস পেয়েছ কোথায়? মা হাসল। তোর ছোট চাচিরা ব্রয়লার রান্না করেছিল, এক বাটি দিয়েছিল কাল বিকেলে। তুলে রেখেছিলাম তোর জন্য। সকালে তুই খেতে চাস না মোটেও। এক টুকরো করে তোকে দেব। রেখে দিতে। ছুটকিটা মাংস পেলে দুটো ভাত খায়। ওর হাড় মাংস বেরিয়ে গেছে। মা উত্তর দিল না। আমি খাওয়া শেষ করে মায়ের আঁচলে মুখ মুছলাম। বালালমা। তুমি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেটা কি আমি তোমার বড় সন্তান বলে নাকি আমার পড়াশোনা হলো না বলে? মুখরা মা মাঝে মাঝেই চুপ করে যায়। পেটে বোমা ফাটালেও তখন টু শব্দটি করে না। রাস্তা পর্যন্ত আমার সাথে সাথে আসে মা। যতক্ষণ আমাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকে। আমি অদৃশ্য হলে চোখের জল মুছে ঘরে যায়। ছুটকির কাছ থেকে এসব খবর পাই আমি। আজকে রাস্তায় উঠে মাকে কাছে নিলাম। সাফিনদের আঙিনা দেখা যাচ্ছে। মায়ের কানের কাছে খুব ধীর গলায় বললাম, দাওয়াত করতে চাও, করো। কিন্তু বিয়ের কথাটা তুমি আগ বাড়িয়ে বলো না। ওরা বলুক। আমার কিছু নেই, মা। আত্মসম্মানটুকু থাকুক। ওইটুকুই তো শুধু আছে আমার। মা আমার দিকে তাকিয়ে থাকল। ফ্লোর ইনচার্জ বেশ খানিকটা রাগ করল। আজকে ওভারটাইম করব না আমি। 4টে শার্ট সেলাই করেছিলাম। আমি নিজে সেটা ডেলিভারি করতে চাইছি। মা পারবে না। অন্য বোনদেরকে আমি দর্জিগিরি করতে দিতে চাই না। আমার জন্য অর্ডারটা বেশ বড়। 4/7 2800 টাকা মিলবে পারিশ্রমিক। সবটাই আমার পরিশ্রম। কারিগর নেই। আমিই কাটিং মাস্টার, আমিই সেলাই করি। সুতার খরচ নেই, কেননা সুতাটা কাজের জায়গা থেকে চুরি করি। আমার বিবেকে বাধে না। সংসারে সচ্ছলতা আনতে আমাকে অনেক বড় বড় কুরবানি দিতে হয়েছে। সবচেয়ে আগে ছেড়েছি সততাকে। ফ্লোর ইনচার্জ আমাকে অত্যন্ত অপছন্দ করে। তার অধীনস্থ কেউ তার চাইতে বেশি শিক্ষিত সেটা সে মানতে পারে না। আমি সার্টিফিকেটধারী পাশ নই, জেলা মেরিট লিস্টে টপার ছিলাম। স্কুলের অ্যাচিভমেন্ট বোর্ডে আমার ছবি বড় করে লাগানো আছে। ইংরেজিতে সাবলীল ছিলাম বলে স্কুলে পরিদর্শক এলে আমাকেই ডাকা হতো ইংরেজি স্পিচ দেওয়ার জন্য। ফিজিক্স ভালো বুঝতাম বলে মুন্সি স্যার বলতেন, তুই তো আইনস্টাইন হবি। আমি হয়েছি সেলাই দিদিমণি। কলেজে আমি ফ্রি পড়তে পারতাম, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার বলেছিলেন, চেষ্টা করলে স্টাইপেন্ডও মিলবে। স্কুলের গভর্নিং বডিকে তিনি রাজি করাবেন। চাচারা নিম্নমধ্যবিত্ত মানুষ হলেও আমার পড়াশোনার দায়িত্ব নিতে চেয়েছিলেন। তাতে আমার সংসারে ভাতের জোগান হতো না। আমি নিজের জন্য স্বার্থপর হতে পারিনি। আগে আগে বাড়ি গেলে অ্যাসিস্ট্যান্ট হেডস্যারের সাথে কদাচিৎ বাজারে দেখা হয়ে যায়। আমি চোখ লুকাই, স্যারও আমাকে চিনতে না পারার ভান করেন। ওই একজনের সামনেই মাথাটা নিচু হয়ে যায় আমার। আর কাউকে আমি পরোয়া করি না।
22 বছর বয়স আমার। মনসুর ভাই বলে, আমি বুড়ি বুড়ি ভাব করি। মনসুর ভাইয়ের কথা বলা হয়নি। বয়স 30। ছাত্রজীবনে রাজনীতি করতেন। তার দল ক্ষমতা হারালে তিনি আর ক্যাম্পাসে যেতে পারেননি। আমার মতোই ড্রপ আউট। এখন এলাকায় মাস্তানি করেন আর বাপের টাকা ওড়ান। ও জিনিস তার বাবার একটু বেশি পরিমাণেই আছে। মাথার উপর বাবার ছায়া থাকাটা অনেক বিশাল কিছু। মনসুর ভাই সম্পর্কে আর বেশি কিছু বলার পাচ্ছি না। উনি এত গুরুত্বপূর্ণ কেউ না। যেদিন আমার নাইট থাকে সেদিন আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বটা উনি কবে নিয়েছেন আমি মনে করতে পারি না। ফ্লোর ইনচার্জের সাথে ঝগড়া করে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। শার্টগুলো প্রাপককে বুঝিয়ে দিয়েছিলাম। উনি ড্রাইভার পাঠিয়েছিলেন। ড্রাইভার আবার ফিরে এসেছে অভিযোগ নিয়ে। স্যাম্পলের সাথে নামি মাপে মিলছে না। গজফিতে দিয়ে তাকে মেপে দেখিয়ে দিলাম। কোথাও চুল পরিমাণ পার্থক্য নেই। बल्ला স্যার তো মানে না। বলে ফিটিং হয় না। আপনার স্যারকে আসতে বলবেন। লোকটার চোখ কপালে উঠল। আমার স্যারকে জানেন? উনি এখানে এই দোকানে আসবেন? আমি কড়া চোখে তাকিয়ে বললাম। উনিই আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, আমি কিন্তু যাইনি। দরকার হলে আমি সেলাই খুলে আবার কাজ করব। কিন্তু ওনাকে দেখিয়ে দিতে হবে কোথায় সমস্যা হয়েছে। সিগারেটের বাজে গন্ধে আমার ছোট দোকানঘর ভরে গেল। মনসুর ভাই এসেছে। সে ড্রাইভার লোকটাকে বলল, সন্ধ্যা থেকে খেয়াল করতেছি, তুমি এইখানে 3 বার রাউন্ড দিলা। कैसा की ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরাই দেব। আমি বিরক্ত গলায় বললাম, এর মধ্যে ঢুকবেন না। কাস্টমারের ড্রাইভার উনি। কোনো সমস্যা? আপাতত আপনি সমস্যা। কয়দিন গোসল করেন না কে জানে। ভকভক করে গন্ধ আসছে। এটা একটা ভুল কথা বললে, রুম কি? আমি আজকে দুপুরেই হেড এন্ড শোল্ডার পিপারমিন্ট দিয়ে গোসল করেছি। ভালো করেছেন, এখন যান। আপনি ঘন ঘন এই দোকানে আসা মানে আমার দোকান বন্ধ হতে বেশি দিন লাগবে না। আপনার সাঙ্গপাঙ্গরা বাইরে টহল দেয়, তাদের জ্বালাতনে আপনি থাকা অবস্থায় মহিলারা কেউ এখানে আসে না। অর্ডার পাই না। মাও রাগ করে। বলতে বলতে ঝুমকি এসে গেল। মায়ের স্পাই। মনসুর ভাই এলেই মা ওকে পাঠায় আমার উপর নজরদারি করতে। মায়ের ধারণা মনসুর ভাইয়ের কুদৃষ্টি আছে আমার উপরে। ঝুমকি এসেই বলল, ছুটকি পড়তে দিচ্ছে না। আমি তোমার কাছে বসে পড়ি? মায়ের উদ্দেশ্য সফল হওয়ার কোনো কারণ নেই। ঝুমকি আর মনসুর ভাইয়ের সম্পর্ক খুবই ভালো। মনসুর ভাই আমাকে উদ্দেশ্য করে উদাসী গলায় বলল, তোমার কাস্টমার তো পুরুষ মানুষই দেখছি। মহিলা আসার কি দরকার? একটা শার্ট কত টাকা নাও তুমি? শার্ট 700, প্যান্ট 600, পাঞ্জাবি 800। কাস্টমাইজ করলে দাম বাড়বে। মানসুর ভাইয়ের চোখ কপালে উঠল। ওরে বাবা, তুমি তো ডাকাত। 2 দিনেই কোটিপতি হয়ে যাবা। কোটিপতি হলে আপনাকে ফ্রিতে একটা শার্ট বানিয়ে দেব। দোকানের কোনায় একটা চেয়ার রাখা আছে মনসুর ভাইয়ের নাম করে। কোনো এক অজানা কারণে ওই জায়গাটা তার জন্য বরাদ্দ রাখা আছে। ওই জায়গায় অন্য কেউ বসে না। চেয়ারে বসতে বসতে বললেন, আমার স্কুলটা চালু হয়ে গেলে স্কুলের ইউনিফর্মের সব অর্ডার তোমাকে দেব। তুমি কোটিপতি হয়ে যাবা। স্কুলের নাম দিয়েছি ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল। আমি ফিক করে হেসে ফেললাম। অখ্যাত লালবতী বাজারের আরও অখ্যাত মহল্লায় ইন্টারন্যাশনাল স্কুল। মনসুর ভাই আমার বিদ্রুপকে পাত্তা দিল না। बल्ला বুঝলে ঝুমকি, স্কুলের নামে খাতা ছাপাব। স্কুলে যারা পড়বে ওই খাতা ছাড়া স্কুলে অন্য খাতা নেওয়া এলাউড না। 10 টাকা খরচের খাতা বেচো 80 টাকা পার পিস। শুধু খাতা বেচেই কোটিপতি হয়ে যাব। আমি কাপড়ে কেচি চালাতে চালাতে বললাম, বাহ,
মনসুর ভাই তো আজকাল কোটি ছাড়া কথাই বলেন না। গরিবের দোকানে হাতির পায়ের নিচে আমি তো মাথা থেতলে মরেই যাব। আপনি বিদায় হন তো। রাত 10টা বেজে গেছে। আমাকে কাজ করতে দেন। বিদায় নেওয়ার কোনো লক্ষণ নেই মনসুর ভাইয়ের মাঝে। তিনি ঝুমকিকে বললেন, ছোট আপু, তুমি আমাকে ফাইন একটা লাল চা খাওয়াও তো। ওয়াটার হিটার এবং চিনি, চা পাতা মনসুর ভাইয়ের বন্দোবস্ত। কারেন্ট বিল বেশি আসে বলে আমি অভিযোগ করলে দোকানের কারেন্ট বিল তিনিই দেন। চায়ে চুমুক দিতে দিতে বললেন, ঝুমকি, তোমার আপা কি সবসময় এইরকম হেডমাস্টারনি ছিল? ঝুমকিটা বড্ড মুখফস্কা। হেসে খিলখিল করে বলল, আপনার মতো ছাত্র পেলে সবাই এরকম হেডমাস্টারনি হয়ে যাবে মনসুর ভাই। মনসুর ভাই মাথা নাড়েন। তুমিই আমার কদর বুঝলা। ঝুমকি হঠাৎ করে বলে, একটা প্রশ্নের সত্যি উত্তর দেবেন? মনসুর ভাইয়ের গায়ে হাফহাতা পোলো শার্ট, বেশ দামি ডেনিম প্যান্ট, পায়ে লোফার, মুখভরা চাপদারি। প্রথম দেখাতে বখাটে মনে হলেও সে সুদর্শন। সাইড সিথি করে আঁচড়ানো চুলগুলোকে হাত চালিয়ে এলোমেলো করে দিয়ে বলল, কি জানতে চাও, বলো। ঝুমকি আবেগপ্রবণ গলায় প্রশ্ন করে, আমার আপু কি খুব অসুন্দরী? মনসুর ভাই মারমার ভঙ্গিতে দাঁড়িয়ে গেল, হাতে মুঠো পাকাতে পাকাতে বলল, কোন সুদানির ফুয়া বলেছে এই কথা? আপনি প্রশ্নের উত্তর দেন। মনসুর ভাইয়ের গলা তরল শোনায়, কাচের মতো ঝমঝম করে শব্দমালা। ওর মতো সুন্দর মেয়ে আমি আরেকটা দেখিনি, ঝুমকি। कलाबे